বিয়ে করবি না মানে? আই উইল কিল ইউ, শেষ করে দেব। ঐশ্বর্য দাবাক মার্কা থাপ্পড় খেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ঐশ্বর্য ক্লান্ত স্বরে বলল, সুইটার, তুই আমাকে রাগাস কেন? উৎসার চোখ বুজে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য ভীষণ ভয়ঙ্কর। এই তো কিছুক্ষণ আগেই মাহমুদ ডিরেক্ট উৎসার রুমে চলে এলো তার সঙ্গে কথা বলতে। উৎসাহ মাহমুদকে দেখে প্রচন্ড রাগ হয়। মাহমুদ ভাইয়া, আপনি আমার রুমে কেন? মাহমুদ বিশ্রী হাসল। উষা, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। উৎসাহ কপাল কুঁচকে নেয়। দেখুন ভাইয়া, আপনি প্লিজ রুম থেকে বের হন। মাহমুদ চট করে উৎসার হাত ধরে ফেলল। উষা, বিশ্বাস করো, তোমাকে দেখলে হোশ থাকে না। অসভ্য, ছাড়ুন আমার হাত। না জানো তোমাকে এত সহজে কি করে ছাড়ি। উৎসাহ নিজের হাত টান দিয়ে ছাড়িয়ে নিল। যেই মাহমুদের গালে চড় দিতে যায় তৎক্ষণাৎ মাহমুদ ওর হাত ধরে ফেলে। অদ্ভুতভাবে স্পর্শ করে, মোলায়েম ভাবে ছুতে লাগলো। নির্লজ্জ, ছাড় আমার হাত। উৎসাহ মাহমুদকে সজোরে লাথি দিয়ে দরজার উপর ফেলল। আর যদি কখনো আপনাকে আমার রুমে দেখি তাহলে। আর কিছু বলার আগেই ঐশ্বর্যকে দেখতে পেল উৎসাহ। তৎক্ষণাৎ মাহমুদ বেরিয়ে গেল। মাহমুদ বের হতেই দরজা লক করে দেয় ঐশ্বর্য। আচমকা উৎসাহকে সজোরে থাপ্পড় বসালো। উৎসাহ মিনমিনে গলায় বলল, আপনার সঙ্গে থাকবো না আমি। আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবে না কথাটা ঝংকার তুলল ঐশ্বর্যের কানে। আবারও গালে পড়লো ঠাস করে। এবারে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল উৎসাহ। সুইটার, ভালো যখন বাসতে বাধ্য করেছো তাহলে তো এখন বিয়ে করতেই হবে। অন্য মেয়ে হলে জাস্ট একটা রাত ইউজ করে ছেড়ে দিতাম, কিন্তু তুমি ভালোবাসতে ফোর্স করেছো, এবার থাকতে তো হবেই। উৎসাহ শব্দ করে কেঁদে উঠল। ব্যথা পেয়েছে সে, গাল দুটো লাল হয়ে আছে। খারাপ মানুষ কোথাকার, আমার গাল ফাটিয়ে দিল। ঐশ্বর্য উৎসাহের সামনে ফ্লোরে বসে পড়ল। উৎসাহকে টেনে বসালো। বেবি, সামথিং নিডস। উৎসাহ প্রচুর রাগ হলো ঐশ্বর্যের উপর। লোকটা এইমাত্র এতগুলো বকা দিয়েছে, মেরেছে, এখন আবার বলছে সামথিং। আমি বাইকে যাব, সরুন। ঐশ্বর্য ছাড়লো না, উঠে দাঁড়ালো। উৎসাহকে টেনে তোলে। উৎসাহ সরে যেতে নিলে ঐশ্বর্য ডান হাতে উৎসার কোমর টেনে ধরে। আই লাভ ইউ। উৎসার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আসছে। ঐশ্বর্য উৎসাহ লম্বা চুলগুলো ঘাড়ের সাইড থেকে সরিয়ে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কাম অন রেড রোজ, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। উৎসাহ ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। আমি যাই, সবাই সবাই খারাপ ভাববে। ওকে। ঐশ্বর্য তর্জনী আঙুল দিয়ে উৎসার পেটে স্লাইড করে। ডু সামথিং সুইটার, আমি সামলাতে পারছি না নিজেকে। উৎসাহ দুপা উঁচু করে ঐশ্বর্যের কপালে চুমু খায়। ওকে। হুম। উৎসাহ আবার ঐশ্বর্যের দুগালে চুমু খায়। এখন হুম। ঐশ্বর্যের আবার না হুঁচে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল উৎসাহ। কিছু একটা ভেবে উৎসাহ ঐশ্বর্যের বুকের কাছে টি শার্ট অল্প একটু উপরে তুলে কালো তিলটাতে চুমু খায়। ঐশ্বর্যের বুকের মাঝখানে তিল আছে, সেটা গতকাল রাতেই দেখেছে উৎসাহ। এবার হুম। মনিকা চৌধুরী বাংলাদেশের মেয়ে হলেও বড় হওয়া তার জার্মানিতে। পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতে প্রথম ছিলেন, কিন্তু কে জানতো জীবন যুদ্ধে পিছিয়ে যাবেন। সাল 1991। প্রথমবার জার্মান পা রেখেছিলেন শহীদ নামে এক বাংলাদেশে। মনিকাদের কোম্পানিতে চাকরি করে। মনিকা মাঝে মাঝে অফিস যেত। ভাই রাজেশ চৌধুরী এবং মনিকা চৌধুরী দুজন মিলে এত বড় বিজনেস দাঁড় করায়। বছরের মধ্যে মনিকা আর শহীদের মধ্যে সম্পর্ক শুরু হয়। যেহেতু মনিকা বাংলাদেশি মানুষ পছন্দ করত, সেই জন্য শহীদ আরও বেশি মন কাড়ে মনিকার। কিন্তু কে জানতো শহীদ তার থেকে অনেক কিছুই চেপে যাবে। বছর ঘুরতেই লাগলো, এদিকে মনিকা আর শহীদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে লাগলো। মনিকা যখন প্রেগনেন্ট, সেদিন খুশির অন্ত নেই মনিকার। সে চেয়েছিল শহীদকে সারপ্রাইজ দিতে। এদিকে শহীদ ভীষণভাবে মানসিক চাপে ছিল। তার এক্স গার্লফ্রেন্ড আফসানা, যার সঙ্গে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে, কিন্তু এখন শহীদের জীবনে আবারও ফিরতে চাইছে আফসানা। শনিবার দুপুরে মনিকা শহীদকে নিয়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছায়। মনিকা, আমরা এখানে কেন? মনিকা হাস্যোজ্জ্বল মুখেই বলল, ডিয়ার, আমি চাই আমাদের বিয়ে হোক। শহীদ অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু এভাবে কাউকে না জানিয়ে? ওহ,
কাম অন শহীদ, আমরা পরে আবার বড় করে সেলিব্রেট করে ফাংশন অ্যারেঞ্জ করে সবাইকে জানাবো। শহীদ মিহি হাসলো। সত্যি তো মনিকাকে সে কত ভালোবাসে, আর মনিকাও কতটা ভালোবাসে। এভাবেই একটা মেয়েকে ঠকানো উচিত হবে না। শহীদ সেদিন মনিকাকে বিয়ে করে। মনিকা খুব বড় একটা ফাংশন অ্যারেঞ্জ করেছে পরের দিন, যাতে জানাতে পারে সে প্রেগনেন্ট। কিন্তু ঘন কালো মেঘ ছেয়ে যায়। শহীদ পরের দিনই বাংলাদেশ ব্যাক করে, অথচ মনিকাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করেনি। মাস কয়েকদিনের মধ্যে ফিরবে বলে শহীদ ফিরল না। মনিকা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। সে জেদ করলো বাংলাদেশ যাবে, কিন্তু মিস্টার রাজেশ চৌধুরী বোনের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না। অবশেষে মনিকাকে সব সত্যি কথাই বলে দেয়। শহীদ বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে, সংসার করছে। এটা শোনার পর দীর্ঘ 3 দিন হসপিটালে ভর্তি ছিলেন মনিকা। সে অনেকবার শহীদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু শহীদ কোনো যোগাযোগ রাখেনি। অবশেষে দেখতে দেখতে বছর ঘুরে গেল। মনিকার ফুটফুটে একটা ছেলে হয়। মনিকা খুব শখ করে তার নাম রাখে ঐশ্বর্য রিক রাজেশ চৌধুরী। ঐশ্বর্য রিকের সঙ্গে প্রদীপী চৌধুরী লাগিয়ে দেয়। গুনে গুনে ঠিক 2 বছর পর শহীদের সঙ্গে যোগাযোগ করে মনিকা। শহীদ যখন নিজের বড় ছেলের ছবি দেখেছে, সেদিন হাপিত্তেশ করেছে ছেলেটিকে একটিবার ছোঁয়ার জন্য, কিন্তু পারেনি। আফসানার জন্য শহীদ চেয়েছিল ফিরে আসতে, কিন্তু মনিকা চায়নি একটা মানুষের সংসার ভেঙে যাক। এদিকে সে তো আর কটা দিন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলো। এর থেকে ভালো ওরা সুখে সংসার করুক। শহীদ ছেলেকে ছুতে না পেরে সেদিন কেঁদেছিল। ঐশ্বর্য বড় হতে লাগলো। নিজের মা বাবার সম্পর্কে রাজেশ তাকে সব কিছুই বলে। বাবার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় ঐশ্বর্যের মনে, সাথে আফসানার প্রতিও। বাবার কাছে আসতে চায়নি ঐশ্বর্য, কিন্তু মনিকা চেয়েছে শহীদ ঐশ্বর্যকে একটু স্পর্শ করুক, মাথায় হাত বুলিয়ে দিক। মায়ের ইচ্ছাতে প্রথমবার বাংলাদেশে এসেছিল সে ঐশ্বর্য। শহীদের সঙ্গে দেখাও করেছে, তবে বাবা বলে একবারের জন্য ডাকেনি। মাত্র 2 দিন থেকেছে ঐশ্বর্য। ভাই রুদ্র আর ছোট বোন নিকি ঐশ্বর্য ভাইয়া বলতে পাগল ছিল। হবেই বা না কেন? শহীদ বড় ভাই নিয়ে তাদের মনে আকাশ সম ভালোবাসার জন্ম দিয়েছে। সেই ঠিক 5 বছর আগে একবার বাংলাদেশে এসেছিল ঐশ্বর্য। এরপর তার মা কথাগুলো বলেই থামলো। ঐশ্বর্য না তাকে থামতে হয়েছে। কেউ ফুপিয়ে কাঁদছে, সেই কান্নায় আর কিছু বলতে পারল না ঐশ্বর্য। পাশেই বসে আছে উৎসা ঐশ্বর্যের কাছে, জানতে চেয়েছে মনিকার সম্পর্কে। তার মনে হাজারো প্রশ্ন। কোথায় তিনি? কেন শহীদের সঙ্গে ওনার ডিভোর্স হয়েছে? ঐশ্বর্যের মুখে সব শুনে ভেতরটা খা খা করছে। উৎসার আফসানা পাটোয়ারি তো মনিকার স্বামী নিল, কিন্তু তবুও কিছু বলল না। এত ভালো মানুষটার শেষে কিনা এত ভয়ঙ্কর পরিণতি। ইডিয়েট। ঐশ্বর্যের মুখে ইডিয়েট শুনে চুপ করে গেল উৎসা। কাদার কি হয়েছে? উৎসা জাপড়ে ধরে ঐশ্বর্যকে। আপনি এত কষ্ট একা সহ্য করছিলেন? ঐশ্বর্য উৎসার কাঁধে কামড় বসিয়ে দিল। একা কোথায় ছিলাম? এত গার্ডস ছিল। গার্লফ্রেন্ড ছিল। উৎসা ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দেয়। অসভ্য রিক চৌধুরী, যান। উৎসা দোলনা থেকে এবার উঠে গেল। ঐশ্বর্য ওকে আবার টেনে এনে কোলে বসায়। লিসেন রেড রোজ, আই এম নট গুড পারসন, ট্রাস্ট মি। আর না কখনো ভালো হতে চাই। তুমি থেকো, দ্যাটস এনাফ ফর মি। উৎসা ঠোঁট বাঁকিয়ে বলে। চেনা হয়ে গেছে আপনাকে। হায় আল্লাহ, আপনাকে কত মেয়ে। উৎসা নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঐশ্বর্য ঠোঁট আঁকড়ে ধরেছে উৎসার। সম্পূর্ণ কথাটা করতেই পারল না উৎসা। তার পূর্বেই এমনতর কাণ্ড করলো ঐশ্বর্য। মিনিটের ব্যবধানে ছেড়েও দিল। সত্যি বলেই গায়ে লাগে, তাই না? আমিও এবার থেকে ছেলেদের ঐশ্বর্য উৎসার ঠোঁট কামড় বসিয়ে দেয়। উৎসার নরম গাল চেপে ধরে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার আমার সামনে আর কখনো অন্য ছেলের কথা বললে, আদারওয়াইজ আই উইল কিল ইউ। উৎসা থ মেরে গেল। কি সাংঘাতিক লোকরি বাবা! বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে ঐশ্বর্য। এই তো জিসানকে দিয়ে জোর করে ডেকোরেশন করিয়েছে। কালকে রাতেই ওদের আংটি বদল অনুষ্ঠান করবে। অবশ্য ঐশ্বর্য শুধু একবার শহীদকে সবটা বলেছে। কাল আংটি বদল, 2 দিন পর মেইলি যা রিচুয়ালস আছে
এরপর রাতেই ঐশ্বর্য বিয়ে করবে। জিসান কেয়া নতুন ঐশ্বর্যকে দেখে রীতিমতো নির্বাক হয়ে গেছে। ঐশ্বর্য ব্রো, ব্যাপার কি? মিস বাংলাদেশি পাক্স করছে নাকি? চোখ রাঙিয়ে তাকালো। কেয়া আর নিকি কিটকিটিয়ে হেসে উঠলো। নিকি বলল, এই শোনো, কেউ আমার ভাইয়ার সঙ্গে লাগবে না, আমার ভাইয়াটা বিয়ে করবে, এটা তো আনন্দের বিষয়। এখন কথা হচ্ছে উর্ষা কি এমন করলো? ঐশ্বর্য নিকির মাথায় টোকা দিয়ে বলল। ভালো হয়ে যা, না হলে জিসানের সঙ্গে বিয়ে দিয়ে দেব। নিকি লজ্জায় কুকড়ে গেল। জিসান শব্দ করেই হেসে উঠল আর চোখে তাকায় নিকি। জিসান চোখ টিপে নিকি তবদা খেয়ে গেল। পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর সন্ধ্যার ঐশ্বর্য এবং উৎসার এঙ্গেজমেন্ট পার্টি। সকাল প্রায় 11টা ছুঁই ছুঁই শপিং করতে বেরিয়েছে উৎসা। ঐশ্বর্য এক প্রকার জোর করেই নিয়ে গেছে। ছোট্ট করে হিজাব বেঁধে নেয় উৎসা। মার্সিডিজ কারে বসে আছে ঐশ্বর্য। অপেক্ষা করছে উৎসা আর কেয়ার। নিকি সেই কখন চলে বিছনের সিটে বসেছে। নিকি, রুদ্র ও জিসান বসেছে। সামনের সিটটা ওরা ইচ্ছে করে উৎসার জন্য খালি রেখেছে। কেয়া আর উৎসা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। দুজনই একই রকম লং জামা পরেছে। ওড়না এক পাশে দিয়ে বড় করে হিজাব বেঁধেছে। কেয়া ভীষণ খুশি বাঙালির স্টাইলে হিজাব বেঁধে। রুদ্র ঠোঁট টিপে হাসলো। মেয়েটাকে দারুণ মানিয়েছে। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। গুলুমুলু মুখটা ইস কি কিউট লাগছে। হিজাবে দ্বিগুণ সুন্দর দেখাচ্ছে। কেয়া গিয়ে পেছনের সিটে বসলো। উৎসাহ ঐশ্বর্যের পাশে বসলো। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করছে। গাছপালা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি। কিন্তু জিন্দাবাজার যেতে জ্যামে আটকে গেল তারা। বরাবরই জিন্দাবাজারের এদিকটা অনেক জ্যাম থাকে। ঐশ্বর্য প্রচন্ড বিরক্ত লাগছে। কখন জ্যাম ছাড়বে আর কখন ওরা মার্কেটে যাবে। জার্মানি হলে এতক্ষণে গিয়ে সব শেষ করে ফিরে আসতো। গাড়িতে বসে আছে সবাই, অপেক্ষা করছে জ্যাম কখন ছুটবে। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ খেয়াল না করলেও আচমকা চোখে পড়ল উৎসার। ঐশ্বর্য অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তার পেট গুড়গুড় করছে। মন চাচ্ছে এই রেড রোজের গালে ঠাস ঠুস করে দুটো চুমু খেয়ে নিতে। উফ, স্মুথ স্কিন। এভাবে কি দেখছেন? কি? ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসল। এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো? উৎসা কিছুটা কেঁপে মিনমিনি গলায় বলল। ঐশ্বর্য অধর বাঁকিয়ে বলল, চুমু, কিস কিস। উৎসা চোখ বড় বড় করে তাকালো। পেছনে তাকিয়ে দেখে যে যার মতন বসে আছে উৎসা ঐশ্বর্যের মতো ফিসফিসিয়ে বলল, সভ্যরিক চৌধুরী। ঐশ্বর্য পরিবর্তন হয়ে গেল। সেকেন্ডের মধ্যে উৎসার গালে ভয়ঙ্কর চুমু খেলো। পর মুহূর্তেই জেন্টলম্যান হয়ে গেল। শুধু থমকে গেল উৎসা। নিঃশ্বাস গলায় আটকে আছে। কি বলবে বুঝতেই পারছে না। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, কেউ দেখেনি? উৎসা তৎক্ষণাৎ পেছন ফিরে রুদ্র বলে উঠছে, উফ সরি, দেখে ফেলছি। উৎসা পেছনে তাকিয়ে দেখে রুদ্র ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল। রুদ্র পরেই জিসান বলে ওঠে, আমি কিন্তু সত্যি কিছু দেখিনি। উৎসা এবার জিসানের দিকেই তাকালো। জিসান কপালে হাত রেখে সিটের সাথে হালান দিয়ে বসে আছে। এদিকে কেয়া আর নিকি হাসতে হাসতে শেষ। উৎসার নাকের পাটা ফুলে উঠে ঠাস করে ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দিল। অসভ্য রিক চৌধুরী। প্রায় 8 ঘন্টা পর আলহামরা মার্কেটে পৌঁছে গেল। এখানে কিছু পছন্দ হলো না কারোরই। ঐশ্বর্য ইউনিক কিছু নেবে, ব্যাস হয়ে গেল। সবাই মিলে চললো ব্লু ওয়াটার মার্কেটে। একে একে লেহেঙ্গা দেখছে উৎসা, নিকি আর কেয়া দুজনেই দেখছে উৎসাকে কোনটাতে মানাবে। সবাই একেবারে বিয়ের শপিংও করেই ফিরবে বলে ঠিক করেছে। উৎসা আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মিষ্টি কালারের মধ্যে লেহেঙ্গাটা দেখছে। ঐশ্বর্য এসে পেছনে দাঁড়ালো। তার চোখে পড়ে আছে একটা লাল চকচকে লেহেঙ্গা। ওইটাই হাতে তুলে নেয়। রেড রোজ, এটা ট্রাই করো। উৎসাহ ঐশ্বর্যের হাত থেকে লাল লেহেঙ্গা নিয়ে গায়ে ধরতেই ঐশ্বর্য মৃদু হাসল। মাই রেড রোজ। উৎসাহ নাকের চরকায় সুসুরি লাগলো। উফ, এই লোকটা আস্ত নির্লজ্জ। কিয়ৎক্ষণ পর পার্টির জন্য একটা গাউন নিল উৎসাহ। নিকি বলল এটা ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে আসতে। উৎসাহ গাউন নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য পেছন পেছন যেতে থাকে। জিসান দেখেই বলে উঠলো। শেমলেস ম্যান। ঐশ্বর্য ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে বলে, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, সামথিং নিডস। জিসান কপাল চুলকে নেয়। এই ছেলে ভালো হবে না।
কি সত্যি ওদের বিয়েতে মত দিয়েছো শহীদ? আফসানার এহেন প্রশ্নে বিরক্ত বোধ করলো শহীদ। তো আমি কি তোমার মতো নাটক করি? আফসানা দাঁত কটমট করে বলল। আমি নাটক করি? শহীদ তৎসলের হাসি হাসল। কেন, কয়েক বছর আগে যে নাটক করেছিলে তা কি ভুলে গিয়েছো? মুখ সামলে কথা বলো শহীদ। শহীদ প্রচন্ড রেগে গেল। তোমার লজ্জা বলতে কিছুই তো নেই। আরে এবার তো কিছুটা লজ্জাবোধ করো। ছি। আফসানা বেশ বিরক্ত। কয়েক বছর আগে শহীদকে ছেড়ে আফসানা চলে গিয়েছিল, কিন্তু যখন শুনলো শহীদ জার্মানিতে খুব বড় একটা কোম্পানিতে কাজ করে সেদিন বেশ অবাক হলো আফসানা। মনে মনে খুব আফসোস জাগে তার। সে চেয়েছিল আবার ফিরতে, সেই হিসেবে জার্মানিতে শহীদের খোঁজ খবর নিতে শুরু করে। খোঁজ খবর নিয়ে জানতে পারে শহীদ আর মনিকা চৌধুরী নামে একটা মেয়ে সম্পর্কে। আফসানা ভীষণ পরিমাণ রেগে গেল। সে চেয়েছিল শহীদ তার কাছে ফিরুক, কিন্তু কিছুদিন পর জানতে পারে শহীদ আর ওই মেয়ে বিয়ে করেছে। আফসানা এবার আর থাকতে পারল না। একদিন সকালে শহীদকে ফোন করে বলে সে প্রেগনেন্ট, যা পুরোটাই নাটক ছিল। শহীদ ভীষণ পরিমাণে ঘাবড়ে গেল। আফসানা যাই করুক থাকুক, তাদের বাচ্চার তো কোনো দোষ নেই। শহীদকে এটা সেটা বুঝিয়ে আবার ফিরতে এক প্রকার বাধ্য করে আফসানা। শহীদ বাচ্চার কথায় বাধ্য হয়ে সব ছেড়ে ছুড়ে বাংলাদেশে ফিরে এলো। বাংলাদেশ এসে শহীদ জনসম্মুখে আফসানাকে বিয়ে করে, কিন্তু বিয়ের 4 মাসের মাথায় জানতে পারে আফসানা প্রেগনেন্ট না। সবই তার মিথ্যে নাটক ছিল। আফসানাকে ডিভোর্স দিতে চেয়েছিল শহীদ, কিন্তু 6 মাসের মাথায় আফসানা সত্যিই কনসিভ করে। এবারে ও বাধ্য হয়ে শহীদ আফসানাকে মেনে নেয়। গুনে গুনে অনেকগুলো বছর পর শহীদ জানতে পারে তার আরও একটি ছেলে আছে, রুদ্রের বড় ভাই ঐশ্বর্য রিক চৌধুরী। শহীদ মনিকার সঙ্গে যোগাযোগ করে। মনিকা কোনো অভিযোগ করল না, শুধু চেয়েছিল তার স্বামী তার ছেলেকে একবার ছুঁয়ে দেখুক। ঐশ্বর্য এসেছিল শুধু 2 দিনের জন্য। সেই ঐশ্বর্যকে দেখে ভেতর জ্বলে উঠল আফসানার। সতীনের ছেলে মেয়েকে কেই বা দেখতে পারে? নিজের অতীত মনে পড়তেই রাগে ফুঁসে উঠে আফসানা। ট্রায়াল রুমে প্রবেশ করা মাত্র হুড়মুড়িয়ে কেউ একজন ঢুকে দরজা লক করে দেয়। পিলে চমকে উঠে উৎসার। আপনি? ঐশ্বর্য কিঞ্চিত ঘাড় পাকালো। আচমকা উৎসাকে দেয়ালের সাথে চেপে ধরে। আরে কি করছেন? উফ। উৎসা কিছু বলতে পারলো না, আর না বুঝলো। তার কিছু বুঝে ওঠার আগে ঐশ্বর্য এলো ফাতারি চুমু খায় পুরো মুখশ্রীতে। বেবি সামথিং ফিল। উৎসা নেতিয়ে পড়েছে ঐশ্বর্যের বেসামাল হাতের স্পর্শে। গাড়ে 1000 বার নিজের অদর ছুঁয়ে দিচ্ছে। উৎসা মিনমিনি গলায় বলল, যেখানে সেখানে শুরু হয়ে যায়। উৎসার এই কথা বলা মাত্র ঐশ্বর্য ঘাড়ে কামড় দেয়। ইস। ঐশ্বর্য উৎসার চোখে গভীর দৃষ্টিতে তাকালো। উৎসা আন্দাজ করতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। সুইটার্ট, ক্যান আই কিস ইউ? কপাল কুচকে নেয়। শয়তান লোক একটা, এতক্ষণ জোর করলো, এখন পারমিশন নিচ্ছে। বাহ বারে মানবতা একদম না। আমি কিন্তু চিৎকার করব। ঐশ্বর্য খানিকটা সরে গিয়ে দরজার সঙ্গে হালান দিয়ে দাঁড়ালো। করো চিৎকার, দেখি কে কি করতে পারে। উৎসার মুখখানি চুপসে গেল। ঐশ্বর্য এগিয়ে এসে উৎসার ললাটে শব্দ করে চুমু খায়। ঐশ্বর্য শীষ বাঁচাতে বাঁচাতে বেরিয়ে পড়লো। উৎসাহ ভারী নিঃশ্বাস ফেলে সে এইটুকু বুঝে গেছে এই লোক শোধরানোর না। শপিং শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল সবার। জিসান নিকির জন্য কিছু নিয়েছে, আপাতত লুকিয়ে রেখেছে, সময় মতো দিয়ে দিবে। কিন্তু ম্যাডাম তো তাকে পাতাই দিচ্ছে না। বেচারা জিসান মনে মনে হতাশ হলো। জার্মানি কত মেয়ে তার জন্য পাগল, অথচ এই মেয়ে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরেছে। সবাই যে যার মতো গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সবাই একেবারে ডিনার করে ফিরেছে। উৎসাহ ড্রয়িং রুমে লাইট অফ করে রুমের দিকে যাচ্ছিল। তৎক্ষণাৎ কানে এলো গিটারে টুংটাং শব্দ। উৎসাহ ঘাড় ঘুরিয়ে উপরে দেখার চেষ্টা করলো। শব্দটা মূলত ছাদ থেকে আসছে। বিড়বিড় করে আওড়ালো, এত রাতে ছাদে কে? না। উৎসাহ বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। দরজার আগে থেকেই খোলা ছিল। ভেতরে উকি দিতেই দেখলো ঐশ্বর্য আর জিসান বসে আছে। এ কি মিস বাংলাদেশি, তুমি এখনো জেগে আছো? জিসানের কথায় মৃদু হেসে বলল উৎসাহ। আসলে বুঝতে পেরেছি, আমার ফ্রেন্ডকে মিস করছো। উৎসাহ ভাবাচাকে খেয়ে গেল। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। উৎসাহ কিঞ্চিত লজ্জা পেল। আমি অন্য একটা কাজে এসেছি, গিটারের শব্দ পাচ্ছিলাম। জিসান জিভ কাটলো। ঐশ্বর্য আমতা আমতা করে বলল, কিসের গিটার? উৎসাহ মাথা চুলকে বলে, আমি তো শুনতে পেলাম। ভুল শুনেছ, কানে প্রবলেম, ডক্টর দেখাও। ঐশ্বর্য এক প্রকার
উৎসাকে ধমক দিয়ে চলে গেল। উৎসা কিছুই বুঝলো না। বাবা জিজ্ঞেস করতে এত রাগ করলো? জিসান দাঁত কেলিয়ে বলে, ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছো। চলো চলো ঘুমাতে যাও। উৎসা গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে চলে গেল। বন্ধু আর সে দুজনেই পাগল। কখন কি হয় কেউই জানে না। আজ তো একটা পাগল। উৎসা যেতেই ঐশ্বর্য উকি দিয়ে দেখলো। জিসান শব্দ করে হেসে উঠলো। ঐশ্বর্য ফের ছাদের দিকে গেল, সাথে গেল জিসান। দুজনে মিলে একটা বড় সারপ্রাইজ দিতে চাইছে উৎসাকে। ছোট ছোট লাইটের আলোয় পুরো বাড়ি আলোকিত হয়ে উঠেছে। গুটি গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছে পার্টিতে। আজ ঐশ্বর্যের সঙ্গে উৎসার আংটি বদল। ঐশ্বর্য বরাবরই স্যুট পরে রেডি হয়ে গেছে। রুদ্র বার কয়েক বলেছিল ফুদ্দু বা পাঞ্জাবি পরতে, কিন্তু কে শোনে কার কথা। ঐশ্বর্য সেই কালো রঙের স্যুট পরল। রুদ্র জিসান আড্ডা দিচ্ছে। নিকি মিহি দুজনে মিলে কেয়া আর উৎসাকে রেডি করে দিচ্ছে। কেয়া একদম বাঙালিদের মতো সালোয়ার স্যুট পরেছে, তাকে গর্জিয়াস করে সাজিয়ে দিয়েছে নিকি। এদিকে উৎসাকে সাজিয়ে দিচ্ছে মিহি। সিঁড়ি দিয়ে নেমে আসছে উৎসা, পরনে তার লাল গাউন। পিটপিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। জিসান চোখের ইশারা করলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো। মৃদু হাওয়া হৃদয় দোলা দিয়ে গেল। লাল গাউন, হাতে ব্রেসলেট, কানে আর গলায় ম্যাচিং করা নেকলেস আর ইয়াররিং, চুলগুলো পাম্প করা, অসম্ভব সুন্দর লাগছে। ঐশ্বর্যের কাছে সদ্য ফোটা এক লাল গোলাপ মনে হচ্ছে। উৎসাহ উফ, রেড রোজ। নিচে আসতেই ঐশ্বর্যের দিকে দৃষ্টি গেল। ইস, কি সুন্দর্শন পুরুষ। মানতে হবে মেয়েরা এমনি এমনি পাগল নয় এই ছেলের জন্য। ঐশ্বর্য রিক চৌধুরী বলতেই হবে, কিন্তু এখন থেকে এই পুরুষ তার ব্যক্তিগত পুরুষ। উৎসাহ আসতে ঐশ্বর্য ওর হাত স্পর্শ করলো। উৎসাহ পিটপিট চোখ করে তাকালো। কিয়ৎক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। একে অপরকে রিং পরিয়ে দেয়। উৎসাহ চমকালো তার আঙুলে ডায়মন্ডের রিং। ঐশ্বর্যের দিকে তাকাতেই চোখ টিপলো সে। উৎসাহ মনে মনে হাসলো। অসভ্য রিক চৌধুরী, আসলেই অসভ্য। জিসান উৎসার কানে ফিসফিসিয়ে বলে, আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসাহ চমকালো। কিসের? কেয়া উৎসার বাহু ধরে বলে, কাম সিট। উৎসাকে নিয়ে গেল সোফায় বসায়। এইদিকে ঐশ্বর্য মাঝখানে বসলো। সবার মধ্যে মনীষে জিসান গিটার এগিয়ে দিল। উৎসাহ থতমত খেয়ে গেল। এই অনুষ্ঠানে এখন ঐশ্বর্য ইংলিশ গান গাইবে। ব্যাস হয়ে গেল। উৎসাহ এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে। সবাই কি বলবে? বলবে অবশ্যই ছেলের মাথার সমস্যা আছে। ঐশ্বর্য গিটারে সুর তোলে। তেরি নজর নে ক্যা কর দিয়া, मुझसे ही मुझको जुदा कर दिया, मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरी यह सांस नहीं, दिल कहता है बस मुझे। অবাক চোখে তাকিয়ে আছে ঐশ্বর্যের মুখে। হিন্দি গান শুনে, কিন্তু এখন ঐশ্বর্য তো থেমে গেল। তবে কি পরের লাইনগুলো ভুলে গিয়েছে? क्या थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, क्या थोड़ा इकरार हुआ तुमसे। সবাই বেশ প্রশংসা করে ঐশ্বর্যের। তার গানের গলা দারুণ। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই লোকটা হিন্দি গান কবে শিখলো? এত সুন্দর গেয়েছে। আচ্ছা, প্র্যাকটিস না করলে বুঝি পারবে? সারপ্রাইজ কেমন লাগলো? জিসানের কথা আর চোখে তাকায় উৎসাহ। তার মানে কাল ছাদে গিটারের শব্দ শুনেছিলাম, ওইটা সত্যি তাই তো? জিসান খিলখিলিয়ে হেসে উঠলো। ঐশ্বর্য উৎসার কাছে। সুইটহার্ট, হাউ ইজ দ্যাট? উৎসাহ অধর বাকি হাসলো। অসভ্য রিক চৌধুরী ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। উৎসাহ হন হনিয়ে সিঁড়িতে দোতলায় চলে গেল। ঐশ্বর্য নাকমুখ কুচকে নেয়। কি মেরি বাবা, একটু প্রশংসাও করলো না। কিন্তু ঐশ্বর্য রিক চৌধুরী তো শুনেই ছাড়বে, সে তার পাওনা নিয়েই ছাড়বে। ঐশ্বর্য বড় বড় পা ফেলে উপরের দিকেই চলে গেল। উৎসাহ হেঁটে নিজের রুমেই গেল চেঞ্জ করতে। আপাতত অনুষ্ঠান শেষ। খুব গরম লাগছে তার। কতক্ষণ এই ভারী গাউন পরে থাকবে? কানের দুল আর গলার নেকলেস খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখলো উৎসাহ। তৎক্ষণাৎ কর্ণে এসে স্পর্শ করলো দরজা লাগানোর শব্দ। উৎসাহ পেছনে ফিরে তাকালো। ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ কিছুটা চমকালো। কি চাই? ঐশ্বর্য পিঙ্কিশ ফিঙ্গার কামড়ে ধরে ঠোঁট কামড়ে হাসল। উৎসাহ ঐশ্বর্যের রহস্য মিশ্রিত হাসির কারণ বুঝলো না। কি হলো ব্যাপারটা?
এখানে কেন আপনি? জানতো আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। ঐশী ঝড়ের গতিতে এসে উৎসাকে দু হাতে চেপে ধরল।